প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা এই ভ্যালি ২১ রাতে আলোচনা করে থাকি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, আমরা ডিজিটাল বাংলাদেশ, যেটি আসলে এখন স্বপ্ন নয়, অনেকটা পুরোপুরি বাস্তবে রূপ নিয়েছে এবং এই ডিজিটাল বাংলাদেশের পটভূমিকা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটালি বাংলাদেশের অগ্রগতি এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অগ্রগতি, আমাদের চ্যালেঞ্জ, আমাদের করণীয়, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমরা সকলেই জানি যে সম্প্রতি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটি তথ্য প্রযুক্তি বিষয়ক ডিজিটাল ওয়ার্ল্ড 2020 শেষ হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কারণে বাংলাদেশ যে কোনো অংশে বিশ্বের দরবারে পিছিয়ে নেই, সেই জায়গাগুলো আমাদের অগ্রগতি, আমাদের চ্যালেঞ্জ, আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে আমরা আরও বেশি দক্ষ করে তুলতে পারি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমরা কিভাবে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং এসব বিষয় নিয়ে আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন কথা বলার জন্য সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট ব্যাসিস। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন নাইমুজ্জামান মুক্তার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পোস্ট। ভার্চুয়ালি সংযুক্ত আছেন তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, বাক্য। এবং আরও সংযুক্ত আছেন তানভীর আলম, হেড অফ বিজনেস, সিনেসিস আইটি। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আলোচনায় এবং শুরু করব আমি প্রথমে সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট ব্যাসিস, আপনার কাছ থেকে। সৈয়দ আলমাস কবির, প্রথমে একটু এই যে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 যেটি সম্প্রতি পর্দা নামলো এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অগ্রগতি, প্রথমে একটু যদি এই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করেন। জি, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যেটা আমরা আমাদের যে সবচেয়ে বড় আইসিটি ইভেন্ট ডিজিটাল ওয়ার্ল্ড, সেটা আমরা এবার 2 বছর গ্যাপ দিয়ে আমরা আবার শুরু করলাম এবং এবছরে যে ডিজিটাল ওয়ার্ল্ডটা যেটা হয়ে গেল 3 দিন ব্যাপী, গত 9 থেকে 11 ডিসেম্বর, এটার একটা বড় বিশেষত্ব ছিল যে এটা আমরা একটা মিক্সড মোডে করেছি। আমাদের যেমন ওপেনিং সেরিমনি এবং ক্লোজিং সেরিমনিটা আমরা ফিজিক্যালি করেছি, কিন্তু বাকি পুরো মেলাটা, ওয়েবিনার গুলো, এগুলো সবই হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এবং এখানে সবচেয়ে বড় খুশির কথা হচ্ছে যে এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মটা তৈরি করতে গিয়ে যে অনেক নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটির মতো টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, এগুলো কিন্তু সবই আমাদের দেশের কোম্পানিগুলোর তৈরি। এবং এই অ্যাপ দিয়ে তারপরে আপনার কম্পিউটারে বসে ব্রাউজারের মাধ্যমে এই দর্শকরা এই মেলা ঘুরে ঘুরে দেখেছে, নিজের একটা আভাতার বানিয়ে সামনে পিছনে যে একটা স্টলের সামনে গেছে, সেই স্টলের সামনে গিয়ে স্টলের যে যারা আছে তাদের সাথে চ্যাট করেছে, ভিডিও চ্যাট করেছে। সো জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার মনে হয় এটা একটা খুব চমক দেখাতে পেরেছে যে এই ধরনের মেলা, এবং বাংলাদেশে তো বটেই, আমার মনে হয় ইন্টারন্যাশনালিও এই ধরনের ভার্চুয়াল মেলা কিন্তু খুব একটা হয়নি। আরেকটা জিনিস খুব ভালো ছিল, সেটা হচ্ছে যে অন্য সময় আমরা ধরেন 1 থেকে 1.5 লাখ ভিজিটার আমরা পাই, যেটা যখন হয়তো আমাদের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হয়, কিন্তু এবার যেহেতু এটা ভার্চুয়ালি হয়েছে, এটা কিন্তু সারা বাংলাদেশের লোকজন কিন্তু এখানে আসতে পেরেছে। এবং শুধু বাংলাদেশ কেন, ইনফ্যাক্ট বিদেশের অনেক দেশ থেকে কিন্তু আপনার এই মেলায় ভিজিটার এসেছিল। এবং সেই কারণে আমরা দেখেছি যে আমাদের আশা ছিল 10 লাখের মতো এরকম ভিজিট হবে, এটার বেশ আরো অনেক বেশি হয়েছে। আমরা যদি পুরো রিচটা চিন্তা করি, যে যারা ওয়েবিনারে এসছে বা যারা স্টল গুলোতে ঘুরে দেখেছে, বা অন্যান্য যে মনে করেন আমাদের ক্যারিয়ার ক্যাম্প ছিল, মিনিস্ট্রিয়াল কনফারেন্স ছিল, তো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট যে অনেক মানুষকে আমরা এবার রিচ করতে পেরেছি, যেহেতু আমরা একটা ভার্চুয়াল কাঠামোতে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা মেলাটাকে প্রেজেন্ট করতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা এবার একটু সংযুক্ত বা নাইমুজ্জামান মুক্তা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পোস্ট। নাইমুজ্জামান সাহেব, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এবং এই যে বাংলাদেশের ডিজিটালি যে অগ্রগতি, একটা সময় এগুলো নিয়ে অনেকটা হাসি ঠাট্টা হতো যে বাংলাদেশ ডিজিটাল হবে, সেটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হতো, কিন্তু বাংলাদেশ ডিজিটালি এগিয়ে গিয়েছে, সেটি যে বাস্তব এখন সেটি আমরা সকলেই জানি। এবং এই যে সরকারি ডাটা সেন্টার হচ্ছে, আমরা জানি যে প্রায় 8,000-এর উপরে ডিজিটাল ডাটা সেন্টার রয়েছে আমাদের, 3,500-এর উপরে ইউনিয়ন ফাইবার অপটিক কেবলস, 4G ছাপিয়ে এখন 5Gর বাংলাদেশ হতে যাচ্ছে। এই অগ্রগতির জায়গাটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু পেছনের দিকে একটু ফিরে যেতে চাই, যে এই ডিসেম্বর মাসেই 2008 সালে
2008 সালের 12ই ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের মানুষের সামনে একটা নির্বাচনী ইশতেহার তুলে ধরেছিলেন। সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে কতগুলি কথা উনি বলেছিলেন যে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মানে এই যে বাংলাদেশের যে পরিবর্তন, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য একটা রূপকল্প ঘোষণা করেছিলেন। এবং শেষ দিকে এসে বললেন যে এই রূপকল্পটা বাস্তবায়িত হবে একটা মাত্র শব্দ দিয়ে। উনি বললেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। এবং উনি সেই 12ই ডিসেম্বর বলেছিলেন যে উনার বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করছেন এই যে ডিজিটাল বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন সেটা বলার মধ্য দিয়ে। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, আমাদের দেশের তরুণ প্রজন্ম কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল এবং সেই কারণে 2008-এর সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগ ছিনিয়ে আনতে পেরেছিল। এবং পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশ যখন বাস্তবায়ন করতে যাত্রাটা শুরু হলো, সে সময় আমাদের কিন্তু মাত্র 3500 মেগাওয়াটের বিদ্যুৎ, আপনার ইন্টারনেট ব্যবহারের 1%ও না জনগণের মধ্যে। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট সরকারি বড়জোর হাতে গোনা কয়েকটি জায়গায় কেবলমাত্র শুরু হচ্ছিল। এইরকম অসংখ্য নাইয়ের মধ্যে যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা বলা হলো, তখন কিন্তু ওই সময় আপনার মনে আছে যে আমাদের বিদ্যুতের ঘাটতির জন্য ওই ডে লাইট সেভিংসের একটা প্রোগ্রাম করে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগিয়ে নেওয়া হয়েছিল। এবং মানুষজন কোনো কারণ ছাড়াই তখন বিদ্রুপ করতো, যেহেতু ওই ডিজিটাল টাইম সবকিছুর মধ্যেই যখন বিদ্যুৎ নাই ওই যে ডিজিটাল চলে গেল, বা বাসের মধ্যে ডিজিটাল, এইরকম একটা ফানের একটা বিষয় ছিল। তো ওইরকম একটা সংকটের মধ্য থেকে আজকের যে রিয়েলিটি, আমরা যদি পেছনের দিকে না তাকাই তাহলে বুঝতে পারবো না যে উল্লম্ফনটা কত দূর এগিয়েছে। আজকে প্রায় আপনার 76% হচ্ছে যে ইন্টারনেটের যেই মানে সম্প্রসারণ ঘটেছে। আপনার বিদ্যুতের যে জায়গাটায় কয়েক % মাত্র ছিল সেটা এখন 90+। আমরা আশা করছি যে এই কয়েক মাসের মধ্যেই যে প্রধানমন্ত্রীর যে ঘোষণা ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়া, তারপরে হচ্ছে মোবাইল সেট একটা বিপ্লব ঘটে গেছে, এখন একাধিক সিম এক একজনের হাতে, এবং মোবাইল ইন্টারনেটের পেনিট্রেশন হিউজ। আগে এরকম একটা যে পরিস্থিতি, এবং সরকারি সেবা মাত্র অল্প কয়েকটা ডিজিটাল সেবার যে যাত্রা শুরু হয়েছিল, এখন 900-রও বেশি যে এই সেবাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এরকম একটা বাস্তবতায়। এবং এইটার যে যাত্রাটা শুরু হলো, এবং আজকে এই আলমাজ ভাই যেটা বললেন 9 থেকে 11 পর্যন্ত ডিজিটাল ওয়ার্ল্ড যেটা হয়ে গেল, এর যাত্রাটা প্রথম আমরা এই মেলা শুরু করেছিলাম 2010 সালের মার্চ মাসের 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সেটার নাম ছিল ডিজিটাল উদ্ভাবনী মেলা। বঙ্গবন্ধু নভ থিয়েটারে সেটা আমরা শুরু করতে পেরেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এরপরে এই বাংলাদেশে আমরা যখন প্রথম এই ডিজিটাল উদ্ভাবনী মেলা করলাম, এরপরে আমরা দেশের গণ্ডির বাইরে যে এশিয়া অন্য দেশেও হতো, বাংলাদেশে আমরা 2012 সালে এশিয়া ইভেন্টটাকে আনলাম। এবং তারপরে পর্যায়ক্রমে কিন্তু সারা দেশের সকল জেলায় আমরা ডিজিটাল উদ্ভাবনী মেলা করেছি। এবং এই ডিজিটাল উদ্ভাবনী মেলার মধ্য দিয়ে এই পাবলিক সার্ভিস, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারের সকল মন্ত্রণালয়গুলিকে একটা সার্ভিস প্রোভাইডারের রোলে নিয়ে আসা। এবং আমরা এই নীতি নির্ধারণের ক্ষেত্রে যে ডেটাকে কি করে পলিসিতে নিয়ে যাওয়া যায়, এবং আগে যে এভিডেন্স বেস সেবাটা সেটা ছিল না বলে, ধরা যাক আমাদের সাক্ষরতার হার, আমাদের কত লোককে আর নতুন করে কত মানে কেউ যাতে হচ্ছে সেবার বাইরে না যেতে পারে, এর জন্য ডেটা যে একটা ইম্পর্টেন্ট। এবারকার কিন্তু সেমিনারগুলিতে একটা গুরুত্বের সাথে এসছে এই ডেটা নিয়ে। এবং আমাদের এই ডিজিটাল বাংলাদেশের মূল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তিনি তার বক্তব্যের মধ্যেও কিন্তু এই যে ডেটার গুরুত্বটা, ডেটা থেকে যে পলিসিতে আমাদের একটা শিফটিং হলো, এই যে একটা আমূল রূপান্তরের গল্প আমরা চোখের সামনে দেখতে পেলাম মাত্র 1 দশকের মধ্যে, যে বাংলাদেশের যে একটা বড় রকমের পরিবর্তন। এবং এটার মধ্যে আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় অহংকার যে জিনিসটা হলো যে আমরা এই বিষয়টাকে কিন্তু এক্সপোর্ট করতে পেরেছি। বিশ্বের অনেকগুলি দেশ আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, নেপাল করেছে, ভুটান করেছে,
বেশ কিছু দেশ আমাদের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে যে এই যে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সীমিত সম্পদ দিয়ে এবং এই নিজস্ব জ্ঞান দিয়ে, আলমাস ভাই যেটা বলছিলেন যে আমাদের ছেলেমেয়েরাই এবার যেই মেলাতে যেই সেবাগুলি দিয়েছে সবগুলি আমাদের নিজেদের তৈরি। আমরা কোনো বিদেশি সহায়তা নেইনি। আমরা এই লার্নিং বাই ডুইং মেথডের মধ্য দিয়ে শিখতে শিখতে অগ্রসর হয়েছি এবং এই অভিজ্ঞতাটাই কিন্তু সারা বিশ্ববাসীর কাছে আজকে অনন্য, যেই কারণে WSIS এর যে অ্যাওয়ার্ড আমরা বাংলাদেশ টানা প্রায় 8 বছর ধরে পেয়ে আসছি এবং পৃথিবীর সকল জায়গাতে যে আন্তর্জাতিক ইভেন্টগুলি হয় বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই অনন্য দৃষ্টান্ত রাখবার জন্য কিন্তু আমরা পুরস্কারগুলি পাচ্ছি। অনেকেই শুনলে হয়তো গল্পের মতো মনে করবে, কিন্তু আমরা চোখের সামনে এই রূপান্তরটা দেখতে পেলাম। জনাব নাহিদুজ্জামান, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা সংযুক্ত হব তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য। জনাব তৌহিদ, আপনি দেশের বাইরে থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে বাংলাদেশের ডিজিটালি অগ্রগতির জায়গায় আমরা কথা বলছিলাম এবং অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন এবং এই তরুণ প্রজন্ম এবং আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে সম্ভাবনার হাতছানিকে জয় করছে সেই জায়গাটার অগ্রগতি একটু তুলে ধরবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সর্বপ্রথম যদি বলতে হয় যে যেটা টিউশন মুক্তা ভাই বললেন যে 2008 সালে ডিসেম্বরে যখন আমাদের ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা করা হলো, তার আগ পর্যন্ত যদি চিন্তা করেন আমরা ইন্টারনেট কিনতাম হচ্ছে 78,000, 80,000, 82,000 টাকা হচ্ছে এমবিপিএস। তো 1 এমবিপিএস ইন্টারনেট কিনে কিন্তু আমাদের যে কাজ করতে হতো তার ক্যাপাসিটি কিন্তু আমরা খুবই কম পেতাম, বাট এখন তার রেট কিন্তু 300 টাকার নিচে আমরা পাচ্ছি। এই যে চেঞ্জটা গত এক যুগে যদি আমরা দেখি যে যেখানে আপনার 99% রেট রিডিউস হয়ে আরো বেশি 99.5% রেট রিডিউস হয়ে যাওয়া মানে কিন্তু একটা বিপ্লব, প্রথমত যদি এখানে আমরা বলি। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যারা তরুণরা কাজ করতো যখন ইন্টারনেটটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু কানেক্টিভিটি ছাড়া কিন্তু আসলে লাইফ ব্লাড, উইদাউট কানেক্টিভিটি কিন্তু আমরা আসলে কিছুই বাংলাদেশেও করতে পারবো না, বাংলাদেশের বাইরেও করতে পারবো না, আউটসোর্সিং তো পারবোই না। তো আমাদের যারা আউটসোর্সিং এ কাজ করে 2009 সাল থেকে যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার আউটসোর্সিং বা ফুল ফেজে আমরা কাজ শুরু করলাম, তখন কিন্তু আমরা ফার্স্টে ইন্টারনেটের সুবিধাটা পেলাম এবং এটা ড্রাস্টিক্যালি রেট কমেছে। 2009 এ চলে আসছে 50,000, কমতে কমতে কিন্তু এখন আমরা 300 টাকা নিচে পাচ্ছি। তো আমাদের যারা তরুণরা কাজ করতো একটা সময় কিন্তু টিউশন ছাড়া কোনো উপায় ছিল না। আপনি যদি ব্যাক 2006-7 চিন্তা করেন, অনলি অপশন ছিল তারা টিউশনই করবে এবং দ্যাট ইজ দ্য অনলি আর্নিং অপশন। বাট সেখান থেকে কিন্তু আমাদের আউটসোর্সিং ইন্ডাস্ট্রি কিন্তু একটা নতুন যদি ক্ষেত্র বলি যে বাক্যতে যারা বিক্রেতা কাজ করে তারা কিন্তু 40% স্টুডেন্ট, যেটা বিদেশে আমরা দেখি যে কাজ করতে গেলে লেখাপড়া করতে গেলে কিন্তু একটা সমস্যায় 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করছে, কাজ করে কিন্তু সে তার নিজের খরচটা ম্যানেজ করছে পার্ট টাইম জব করে, যেটা বাইরে গেলে কিন্তু আমরা সবাই করছি, বাংলাদেশে কিন্তু সেই অপশনটা ছিল না। এবং আপনি যদি দেখেন যদি আপনি দেখেন বাংলাদেশ কিন্তু টপ 2nd পজিশনে আছে এবং একই সাথে 6.5 লক্ষ লোক কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর সাথে কাজ করতে, যাদেরকে আমরা অনলাইন প্রফেশনাল বলছি। অনলাইন প্রফেশনাল অনেক রকম কাজ করে, ফ্রিল্যান্সিং করতেছে আপনার, তারপরে অ্যামাজনে কাজ করতেছে, সফটওয়্যার সার্চ নিয়ে কাজ করতেছে, অনেকগুলি সেক্টর কিন্তু এখন ওপেন হচ্ছে। আমরা যখন কাজ কল সেন্টার নিয়ে ফোকাস করেছিলাম, বাট আমাদের এখন বাক্যতে কল সেন্টার মাত্র 23% কোম্পানি কাজ করে, বাকি সবাই কিন্তু ব্যাক অফিস, বিপিওর, আদার্স গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং সেগুলো কিন্তু মুভ করছে। দ্যাট ইজ এ ভেরি গুড পার্ট, কারণ আমরা আলটিমেটলি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু যাচ্ছি এবং যে চেঞ্জ গুলি হচ্ছে বাংলাদেশে আমাদের সেই চেঞ্জটা কিন্তু এখন সম্ভব হচ্ছে। তো তরুণদের মধ্যে যদি আপনি বলেন যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমরা একটা স্টাডি বলি, রিসেন্টলি একটা কোম্পানি থেকে শুনলাম যে আগে 1000 লোক ইন্টারভিউ ডাকলে আসতে হয়তো বা 100-150 লোক এবং সেখান থেকে হয়তো বা 5-6 জনকে পাওয়া যেত। এখন 1000 লোক ইন্টারভিউ ডাকে 3 থেকে 400 লোককে পাওয়া যায়, কারণ তারা আসলে কাজ করার যে হাঙ্গার সেটা কিন্তু আসতেছে। সেটা কিন্তু আগে একসময় ছিল না, যে আমাদের তরুণদের যে কাজ করার চিন্তা, যেটা কিন্তু ট্রেন্ড হয়ে যাচ্ছে যে আমি কাজ করব, আমি বাবা মার থেকে টাকা নিব না, আমি আমার লেখাপড়ার খরচটা মেনটেন করবো, সবচেয়ে বড় স্বাবলম্বী হোক। সবচেয়ে বড় যে সুবিধাটা ভেবে পাচ্ছে তা হচ্ছে যে এক্সপিরিয়েন্স। যখন কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন কিন্তু সেই এক্সপিরিয়েন্স ছাড়া নতুন জব পেতে কিন্তু কষ্ট হয়, ফ্রেশার হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে না। আর জি, সে পার্ট টাইম কাজ করে ফার্স্ট ইয়ার থেকে 4 বছর, যদি সে অটোমেটিক্যালি এখানে একটা পার্ট টাইম কাজ করে তাহলে কিন্তু সে 4 বছর পরে গ্রাজুয়েশন পরে কিন্তু একটা ফুল টাইম এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছে। 4 বছরের এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনেক বড় হেল্প করছে তাকে ফর গেটিং নিউ জব অর বেটার জব।
সো এই এক্সপেরিয়েন্সটা পাচ্ছে, সে তার খরচটা মেনটেন করতে পারছে, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মাইন্ড চেঞ্জটা। যে যদি আমরা দেখি যে আমাদের যারা ইউথ আছে তারা যখন কাজ করে তারা কিন্তু অনেক বেশি নতুন কিছু বের করে, অথবা সে কেউ গ্রাফিক কাজ করছে, সে কিন্তু একটা নতুন টেকনোলজি ডেভেলপ করতে পারে। তার জন্য কিন্তু বাংলাদেশে প্রচুর স্টার্ট আপ তৈরি হচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। স্টার্ট আপ গুলো দেখেন, তারা কিন্তু আইডিয়া থেকে জন্ম নিয়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে $1 মিলিয়ন কোম্পানি হয়ে যাচ্ছে, বিকজ অফ তারা কিন্তু ইন্টারনেটের সাথে কানেকশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় পার্ট, সেদিন একটা ডেটা শুনছিলাম ডিজিটাল ওয়ার্ল্ডে 5.5 লক্ষের বেশি মানুষকে আইসিটি তে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি দেখেন পৃথিবীর দেশে আছে যে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং আসলে এত দেওয়া হয় না। তো গত 10 বছর কিন্তু 5.5 লক্ষের বেশি মানুষকে আইসিটি খাতে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিনামূল্যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, যে একটা প্রশিক্ষণ যখন পাচ্ছে সে কিন্তু অটোমেটিক্যালি মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, এবং মাইন্ডসেট কিন্তু সে তখন তার প্রফেশনাল দিকে চলে আসছে। ওভারঅল যদি বলেন বিপিও সেক্টরে, যদি ফিলিপিন দেখেন, ইন্ডিয়া দেখেন, সেখানে কিন্তু একটা বড় অংশ কিন্তু আইটিএস সার্ভিস বা আউটসোর্সিং গুলিতে কাজ করছে ইউথরা। বাংলাদেশেও সেখানে চলে আসছে, এবং আমরা খুব আশাবাদী যে আমাদের আরো কিছু কাজ আমরা আনলক যদি করতে পারি, এবং করোনার জন্য যেটা সুবিধা হয়েছে, এই টেকনোলজি বেস কিন্তু প্রচুর কাজ আমাদের কাছে এখন আসবে। 2020 সালটা আমাদের খারাপ গিয়েছে, কিন্তু আমরা খুবই আশাবাদী 2021 সালে আমাদের অনেক অনেক বেশি কাজ আসবে, কারণ সলিউশন অনুযায়ী। আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু সংযুক্ত হতে চাইবো তানভীর আলম, হেড অফ বিজনেস সিনেসিস আইটি। জনাব তানভীর, আপনি অনেকক্ষণ ধরে কথা শুনছিলেন, এবং এই যে তরুণদের নিয়ে আমরা একটু বেশি আলোচনা করতে চাই, যে এই সেক্টর আসলে তরুণদের অনেক সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, তারা সম্পৃক্ত হচ্ছেন, এবং আপনি নিজেও একজন তরুণ হিসেবে, হেড অফ বিজনেস হিসেবে কাজ করছেন। এই সেক্টরের সম্ভাবনার জায়গাটা যদি একটু আপনি তুলে ধরেন। Thank you very much for the invitation, first of all, একুশে টেলিভিশনকে, এবং আমি সিনেসিস আইটির পক্ষ থেকে জয়েন করতে পেরে নিজেকে আসলেই খুব লাকি মনে করছি, যে এমন একটি টপিকে আজকে আমরা কথা বলছি, যে টপিকটা আসলে ইটস লাইক এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি। সো আসলে মুক্তার ভাই যেটা অলরেডি বলেছেন, যে 2008 সালের ডিসেম্বর মাসে এই যে আমাদের জনস্রোতটা শুরু হলো, এই যে আমাদের যাত্রাটা শুরু হলো ডিজিটাল বাংলাদেশে, তো সেই জায়গা থেকে আসলে আমি পার্সোনালি খুবই গর্বিত যে এরকম একটা জায়গাতে আমি সিনেসিস আইটির মাধ্যমে সরকারের সাথে কাজ করতে পারছি, বাংলাদেশের জন্য কাজ করতে পারছি। সো আসলে ডিজিটাল বাংলাদেশ ইটস এ হিউজ বিগ কনসেপ্ট। তো এখানে আসলে এভরিথিং গেটিং ডিজিটালাইজড ফর দ্য কনভিনিয়েন্ট অফ পিপল, ফর দ্য কনভিনিয়েন্ট অফ গভর্নমেন্ট। নাও আমরা আসলে পার্টিকুলারলি সিনেসিস আইটি থেকে যে জায়গাটাতে আমরা আসলে কাজ করছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের দুইটা বড় স্তম্ভ, সেটা হচ্ছে যে আপনার সরকার এবং জনগণ। এই সরকার এবং জনগণের যে ব্রিজিং, এই জায়গাটাতে আমরা আসলে কাজ করে যাচ্ছি গত 14-15 বছর ধরে, এবং সেখানে আসলে আমাদের বেশ কয়েকটি সেবা আসলে সিনেসিস আইটি একাধিক প্রজেক্ট করেছে, বাট তার মধ্যে দিয়ে বেশ কয়েকটি সেবা যেটা হচ্ছে যে আসলে সরকারকে এবং জনগণকে কানেক্ট করতে পেরেছে। তো এই জায়গাটাতে আমি আসলে একটু গভর্নেন্সের জায়গাটাতে আমি একটু ফোকাস করতে চাই, যে আসলে ওই জায়গাটাতে আমাদের মেইন ফোকাস। আপনি হয়তোবা জানবেন যে এই কোভিডকালীন সময়, কোভিডকালীন সময়ে আসলে সবাই যখন ঘরে বসে থেকে, there are a lot of IT companies like who are struggling like during this time, যে আসলে কি কোন তাদের বিভিন্ন রকম কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট এই টাইমেও আসলে আমরা ঘরে থাকতে পারি নাই। এই টাইমেও আসলে আমরা আমাদের যে একটা বিশাল ডক্টর পুল, যে 300-350 ডক্টর পুল নিয়ে আসলে কিন্তু আমরা মাঠে নেমে গিয়েছি। এবং আমার এখনো মনে আছে যে যখন আসলে রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছে না, তখন আমাদের গাড়ি দেখলেও পুলিশ থামাচ্ছিল, তখন আমরা আসলে ওই সরকারের যে হচ্ছে যে 16263 বা স্বাস্থ্য বাতায়নের যে স্টিকার, এটাকে লাগিয়ে আমরা আসলে মুভমেন্ট করতে হয়েছে। তো এরকম এই যে এই করোনাকালীন সময় আমরা আসলে আমাদের যে স্বাস্থ্য বাতায়ন সেবাটার মাধ্যমে কিন্তু 1.5 কোটির অধিক লোককে শুধুমাত্র এই পার্টিকুলারলি করোনাকালীন সময় সেবা দিতে পেরেছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের আরেকটি সেবা যেটা হচ্ছে কোভিড রোগীদের জন্য যে পার্টিকুলার সেবাটি আমরা আসলে চালু করেছি উইথ দ্য হেল্প অফ A2I, সেখানে আমরা 3.5 লাখ রোগী, যেখানে আসলে এমন একটা সময় এসেছিল যে মানুষ আসলে কান্না করছিল যে আসলে হসপিটালে যেতে পারছে না, ঘরে বসে আছে, যে আসলে করোনার সেবাটা কিভাবে নিবে। তো সেই জায়গাটাতে আমরা যে সেবাটি দিতে পেরেছি, সেখানে আসলে 3.5 লাখের অধিক কোভিড পেশেন্ট যারা আসলে আমাদের সেবাটি নিয়ে
সুস্থ হয়েছেন। আমি এখানে একটু একটা মজার ঘটনা বলতে চাই যে আসলে আমরা যখন স্বাস্থ্য সেবার কথা বলি, এটা তো আসলে শুধু শারীরিক সেবা না, কারণ করোনাকালীন সময়ে একটা কিন্তু মানসিক সেবা, এটারও কিন্তু একটা বড় প্রয়োজন ছিল। মানে আমি একটা উদাহরণ আসলে নিতে চাই, যে উদাহরণটা আমি আসলে বেশ কয়েকটা জায়গায় নেই, যে করোনাকালীন সময় একজন প্রেগনেন্ট মাদার, হ্যাঁ, so she got pregnant during the this corona pandemic time, and from her family they were like pushing her, like যে আসলে করোনাকালীন সময় কি হবে, বাচ্চার সমস্যা হতে পারে বা ফ্যামিলি তার সমস্যা হতে পারে শারীরিক, তো এই কারণে তার ফ্যামিলি ওয়ার লাইক পুশিং যে আসলে তুমি এটাকে অ্যাবর্ট করো বা সামথিং লাইক দ্যাট। তো আমরা আমাদের যে কোভিড স্বাস্থ্য সেবার মাধ্যমে যে আমরা যে আমাদের যে সাইকিয়াট্রিস্ট, তাদের মাধ্যমে আমরা তাকে আসলে কাউন্সিলিং করতে পেরেছি, তাকে একটা তার ফ্যামিলির সবার সাথে কথা বলতে পেরেছেন, এবং এক্স্যাক্টলি, এবং আমরা সব থেকে ভালো ফিল করছি যেটা, যে খুব রিসেন্টলি বোধহয় মাস 2 আগে সে আসলে মানে বেসিক্যালি বাচ্চাটা প্রসব করে এবং বাচ্চাটা সুস্থ, মাদার এন্ড চাইল্ড ওয়াজ লাইক ফ্যান্টাস্টিক, দে ওয়ার গুড এন্ড হ্যাপি, এবং তারা আসলে আমাদেরকে ফোন করে বলেছে যে আসলে উই অল আর হ্যাপি। সো এরকম একটা সেবার সাথে থাকতে পেরে অবশ্যই আসলে আমি যেটা বলেছি যে জনগণ এবং সরকার এক করতে পারা, তো সেই জায়গাটাতে থেকে আসলে আমরা নিজেদেরকে মনে করবো। তো এরকম আসলে শুধু একটা সেবা না, এরকম আসলে একাধিক সেবা আমরা বাংলাদেশ সরকারের সাথে করে যাচ্ছি। আপনি জানবেন যে রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট পেয়েছি যে NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার, যেটা হচ্ছে হ্যান্ডসেট। আপনি জানবেন যে আসলে বাংলাদেশে এই হ্যান্ডসেটকে ঘিরে সরকার একটা হিউজ রেভিনিউ লস করছে। BMPR রিপোর্ট অনুসারে গত বছর সরকার অ্যারাউন্ড 1200 crore টাকা লস করেছে, এবং মানে অ্যাভারেজ প্রতি বছর এরকম একটা টাকা তারা গভর্নমেন্ট লস করছে। এট দ্য সেম টাইম আপনি জানেন যে এই হ্যান্ডসেটকে ঘিরে একটা হিউজ ক্রাইম যেটা হয়, এবং ইভেন হ্যান্ডসেট চুরির কারণে একটা সিম্পলি রিক্সা থেকে যাচ্ছে, একটা হ্যান্ডসেট টান দেওয়ার কারণে হয়তো একটা মহিলার জীবনই সেখানে পড়ছে। সো এরকম একটা প্রজেক্ট, এক্স্যাক্টলি, সো এরকম একটা প্রজেক্ট সরকার হাতে নিয়েছে যে NEIR। সো এই প্রজেক্ট আমরা রিসেন্টলি সাইন করেছি, এবং জাতীয় নিরাপত্তার একটি বিষয় কিন্তু সেখানে সম্পৃক্ত রয়েছে। অ্যাবসলিউটলি সোশিও এবং ন্যাশনাল যে হচ্ছে সেফটি, সেই জায়গাটাতে একটা বড় রোল যে মোবাইল হ্যান্ডসেট প্লে করে। তো আমি এখানে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে উই আর দ্য অনলি বাংলাদেশি কোম্পানি সিনেসিস আইটি যারা আসলে একাধিক, কারণ আমাদের আসলে এখানে আসলে চাওয়াই হয়েছিল যে একটা সিমিলার টাইপের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের অন্য একটা প্রজেক্টে, যেটা হচ্ছে আপনারা জানেন যে বায়োমেট্রিক ভেরিফিকেশন যে প্ল্যাটফর্মটা BTRC, এই কাজটা আমরা করেছি। সকল অপারেটরের বায়োমেট্রিক ভেরিফিকেশন আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে। মানে আমাদের সক্ষমতা যে কোনো অংশে কম নয় সেটি আপনারা প্রমাণ করছেন। এক্স্যাক্টলি, এবং অল দি ফরেন কোম্পানিজ, দে আর লাইক দি বিগ শট কোম্পানিজ, আমরা আসলে আমাদেরকে একটা তাদের সাথে কম্পিটিশন করে আপনারা কাজগুলো করছেন। জি, ধন্যবাদ তানভীর আলম। বাংলাদেশি কোম্পানি আসলে নোওয়্যার বিহাইন্ড, কোনো অংশে আমরা পিছিয়ে নেই। তানভীর আলম, ধন্যবাদ, আপনার সঙ্গে সংযুক্ত হবে। আমরা একটু আবার সৈয়দ আলমাস কবির আপনার কাছে আসতে চাই, যে এবার একটু নজর দিতে যাই যে চতুর্থ শিল্প বিপ্লব, যেটি নিয়ে সারা বিশ্বে এখন কাজ হচ্ছে, এবং আমাদের অনেক জনশক্তি আছে, কিন্তু আমরা যদি বিশ্বের ব্লকচেইন, AI, রোবোটিক্স, চালকবিহীন গাড়ি, 3D প্রিন্টিং, নানা জায়গায় গবেষণা হচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা কতটুকু প্রস্তুত আছি? খুব ভালো প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যেটা বলেছেন যে আমরা গত 2-2.5 বছর ধরে কিন্তু কথাবার্তা বলছি যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে দক্ষতা বাড়াতে হবে, কোনো জায়গায় আমাদেরকে নতুন ধরনের দক্ষতা অর্জন করতে হবে। সেটা বলতে বলতে এবার যখন মার্চ মাসে আমাদের করোনা একেবারে চলে আসলো বাংলাদেশে, তখন এই গত 9 মাসে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে আমরা ধারণা করছিলাম আগামী 3 থেকে 4 বছর বা 3 থেকে 5 বছরের মধ্যে আসবে, এটাকে একটা বিশালভাবে অ্যাক্সেলারেট করে দিল, ত্বরান্বিত করে দিল। অর্থাৎ এটা কিন্তু আর 3 বছর আমাদের অপেক্ষা করতে হবে না, এটা কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে আমাদের চলে আসবে, এবং এই জন্য আমাদের একেবারে রেডিনেসটা আরো বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। আপনি যেটা প্রশ্ন করলেন যে আমরা রেডি আছি কিনা, হ্যাঁ, আমাদের এখানে কিছু কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে অলরেডি কিন্তু আমরা ব্লকচেন নিয়ে কাজ করা শুরু করেছি। আমাদের বেশ কিছু কোম্পানিগুলো, আমি আইটি ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তারা কিন্তু ব্লকচেনের অনেকগুলো প্রজেক্ট করেছে। আমাদের এখানে একটি ব্যাংক, একটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কিন্তু অলরেডি ব্লকচেন ইউজ করে তাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তারা দেওয়া শুরু করেছে। সো কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। একই রকম ভাবে আইওটি নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করেছি আরো আগেই, এবং অনেকগুলো কোম্পানি এ নিয়ে কাজ করছে। আমরা জাপানে আইওটি সম্পন্ন
যে সিস্টেম সেগুলো আমরা এক্সপোর্ট করেছি, সৌদি আরবেতে এক্সপোর্ট করেছি। সো এই ধরনের কাজ কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কিছু কিছু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আরো বেশি করে ছড়িয়ে দিতে হবে একেবারে, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে এবং অনেক কলেজ লেভেলেও। সো ইউনিভার্সিটিগুলোকে যেটা করা দরকার আমি মনে করি যে তাদের যেহেতু আইটি এবং এই ফ্রন্টিয়ার টেকনোলজিস গুলো খুব ডাইনামিক এবং খুব দ্রুত চেঞ্জ হয়, হয়তো 6 মাসে 1 বছরে চেঞ্জ হয়, টেকনোলজিগুলো চেঞ্জ হয়। সো তাদের সিলেবাসটাকে সবসময় আপ টু ডেট রাখা খুব প্রয়োজন। এজন্য আমাদের ইউজিসির সহযোগিতা লাগবে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি তারা হয়তো অনেক ধরনের অন্যভাবে তারা এগুলো ম্যানেজ করেন, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী পড়ে তারা কিন্তু এটা করতে পারে না। সো এখানে ইউজিসিকে এগিয়ে আসতে হবে এবং অ্যাটলিস্ট অন্য কোনো বিষয় না হলেও এই টেকনোলজির বিষয়ে যে কোর্সগুলো রয়েছে সেগুলোকে তারা খুব দ্রুত অনুমোদন দিয়ে একটা এই আপ টু ডেট রাখতে হবে সিলেবাসটাকে। আরেকটা হচ্ছে যে আমাদের যে একাডেমিয়া এবং এই ইন্ডাস্ট্রির গ্যাপটাকে আরো কমিয়ে নিয়ে আসতে হবে। বিকজ এই যে জিনিসগুলো বললাম, যে টেকনোলজিগুলো বললাম আমি, সেগুলো কিন্তু আপনি শুধু লেখাপড়া করলে হবে না, মানে শিক্ষা নিলে হবে না, আপনার দক্ষতা লাগবে। সো এই ইন্ডাস্ট্রির সাথে যখন এই একাডেমিয়ার গ্যাপটা কমে আসবে বা একটা সুন্দর মিলন ঘটবে, তখন কিন্তু যে ছাত্রছাত্রীরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে তারা শিক্ষিত এবং দক্ষ হয়ে তখন বেরোতে পারবে এবং তারা তখন প্রস্তুত থাকবে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের কথা যেহেতু আমরা বলছি, সেজন্য আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি যদি শুধুমাত্র আমাদের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটার কথাই যদি ধরি, এখানে 41 লাখ মানুষ কিন্তু কাজ করে। এটুআইয়ের একটা স্টাডিতে বলে যে বাই 2025-এর মধ্যে এখানে প্রায় 50% মানুষ কাজ হারাবে, অর্থাৎ প্রায় 20 লাখের মতো মানুষ কাজ হারাবে। তার কারণ হচ্ছে যে দেখবেন যে একটা মেশিন হয়তো 10 জন, 20 জন, 25 জন মানুষের কাজ করে ফেলছে, এবং যেই কাজটা হয়তো সে সারাদিনে করতো সেটা হয়তো সে 1 মিনিটে করে ফেলছে, 2 মিনিটে করে ফেলছে। সো আস্তে আস্তে যেটা হবে, গার্মেন্টস কোম্পানির বা এই ফ্যাক্টরির মালিকরা তারা কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, কস্ট কমানোর জন্য তারা আস্তে আস্তে রোবোটিক্স তাদের মানে ফ্যাক্টরিতে মানে ইনস্টল করা শুরু করবে। ইতিমধ্যে হচ্ছেও, ইতিমধ্যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। সো এবং অনেকে কিন্তু চাকরি হারানো শুরু করবে। তাহলে তাদের কি হবে? যারা চাকরি হারাবে তাদের কি হবে? এখন একটা জিনিস আগেই বলেছি যে তাদেরকে আমাদের দক্ষতা বাড়াতে হবে, আপস্কিলিং করতে হবে, তাদেরকে হয়তো ওই মেশিনগুলো চালানো শেখাতে হবে। কিন্তু আপনি সবাইকে তো শেখাতে পারবেন না, তাই না? একটা মানে সবাইকে দিয়ে তো আর মেশিন চালানোর দরকার নেই, একজনকে দিয়েই তো অনেকগুলো মেশিন চালানো যায়। তাহলে বাকিদের কি হবে? বাকিদের যেটা করতে হবে, রিস্কিলিং করতে হবে। অর্থাৎ তাদেরকে, একটা উদাহরণস্বরূপ, তাদেরকে গার্মেন্টস সেক্টর থেকে বের করে এনে তাদেরকে হয়তো কেয়ার গিভিং, নার্সিং শিখিয়ে দিতে হবে। তারা নার্সিং এ, তারা কেয়ার গিভিং এ তারা হয়তো ক্যারিয়ার তৈরি করতে পারবে। এই ধরনের নতুন দক্ষতা তাদের মধ্যে আনতে হবে। সো এই জাতীয় একটা পলিসি আমাদের খুব দরকার। আরেকটি আমি বলে আমি শেষ করতে চাই এই প্রসঙ্গটা, সেটি হচ্ছে যে সরকারকে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অ্যাডাপশনের ব্যাপারে একটা স্ট্যাগার্ড পলিসি নেওয়া দরকার বলে আমি মনে করি। স্ট্যাগার্ড মিনিং যে একটা নিয়ম করে দিতে হবে, নীতিমালা করতে হবে যে একজন মালিক চাইলেই সে রাতারাতি তার ইন্ডাস্ট্রি, তার ফ্যাক্টরিকে অটোমেটেড করে সবাইকে রাতারাতি ছাঁটাই করে দিতে পারবে না। বছরে সে হয়তো কথার কথা প্রতি বছরে সে আপ টু 25% অটোমেশন করতে পারবে, রোবট বসাতে পারবে। তো কিছুটা মানুষ আবার আরো থেকে যাবে, তার পরের বছর 50%, তারপর বছর 75%, এভাবে ধীরে ধীরে সেটা ব্যালেন্স হয়ে আসবে। অ্যাডাপশনটা করা হয়, তাহলে ওই না হলে হঠাৎ করে রাতারাতি দেখা যাবে যে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আমরা যাতে তাদেরকে অন্য জায়গায় নিতে পারি, সেই ব্যবস্থা, এরকম একটা নীতিমালার কিন্তু খুব দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার প্রয়োজন আছে। যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সংযুক্ত থাকবেন আমাদের সঙ্গে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অগ্রগতি, চ্যালেঞ্জ, করণীয় জায়গাগুলো নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই। জনাব নাইমুজ্জামান মুক্তা, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পোস্ট, আপনার কাছে আমরা সংযুক্ত হচ্ছি। তার সাথে নাইমুজ্জামান সাহেব, আমরা বিরতির আগে শুনছিলাম সৈয়দ আলমাস কবির যথার্থই বলছিলেন যে যেহেতু চতুর্থ শিল্পকরণ আছে বিশ্বের দরবারে, এবং সেই জায়গাটায় বাংলাদেশের চ্যালেঞ্জ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই, এবং সেই জায়গাগুলো নিয়ে আপনার মতামত শুনব। ধন্যবাদ।
আমি একটু যেতে চাই যে আলমাস ভাই কতগুলি বিষয় আলোচনা করেছেন, সেই জায়গায় আসবার আগে যেটা বলতে চাই যে বাংলাদেশ এই চতুর্থ শিল্প বিপ্লবে যাবার আগে তথ্য প্রযুক্তি নিয়ে যেই অভিজ্ঞতাটা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাটার যে একটা অনন্য উচ্চতায় গিয়েছে তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে এর আগে সাধারণত জ্ঞান কিংবা প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনগুলি হতো মূলত উন্নত দেশসমূহ, বিশেষত পশ্চিমা দেশসমূহ, তারাই জ্ঞানের ক্ষেত্রে বলেন কিংবা প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে বলেন তারা উদ্ভাবন করত, আর আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশসমূহ তার ছিল গ্রহীতা, মানে এক দল ছিল দাতা দেশ আর এক দল গ্রহীতা দেশ। এই যে একটা কাঠামো, সেই জায়গাটা থেকে আমরা যেই কাজটা করতে পেরেছিলাম যে প্রযুক্তি হোক জ্ঞান হোক সেটা তো আলটিমেটলি ব্যবহারকারী হবে মানুষ, সেই মানুষকে যদি আগে বুঝতে না পারি সেই মানুষের জন্য কি প্রয়োজন, মানুষ কিভাবে কাজে লাগবে এবং মানুষ তার সঙ্গে কিভাবে কোপ করবে, সেই জ্ঞানটা অত্যন্ত জরুরি। তো বাংলাদেশ যেটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কাজটা করেছে, আমরা এই কাজগুলি করতে যে উন্নত বিশ্বসমূহকে এই ধারণা দিতে পেরেছি এবং বিশ্বের সেরা প্রযুক্তি উদ্ভাবন প্রতিষ্ঠানসমূহ কিন্তু এখন বাংলাদেশকে আমলে নেয়, যেই কারণে কেননা আমরা এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কতগুলি এবং এই লোকালাইজ করবার ক্ষেত্রে যেই উদ্ভাবনগুলি করেছি এবং যেই আমাদের এই যে জ্ঞান এবং অভিজ্ঞতাটা অর্জন করেছি, যার ফলে যেটা হয়েছে প্রথম দিকে আমরা যেটা করেছিলাম যে উন্নয়নশীল দেশসমূহ তাদের নিজেদের মধ্যে সাউথ সাউথ কোঅপারেশনের যে কাজগুলি, সেই কাজটা আমরা করছিলাম, আমরা পার্টনারিং করছিলাম যে আমাদের মতোই যেই সমস্ত দেশসমূহ মানুষকে নিয়ে চ্যালেঞ্জ করে প্রযুক্তি গ্রহণ করবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি করে, যার ফলে আপনি দেখবেন যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ একটা দৃষ্টান্ত। আমাদের যেমন বিকাশ অন্যান্য দেশে ব্যবহৃত হয়, আলোচনায় আসে, আমরা কিভাবে দ্রুততম সময় বাজারটা ধরতে পারলাম, কিভাবে এক্সপান্ড করতে পারলাম। এর বাইরেও আমরা এই ডিজিটাল লিটারেসির ক্ষেত্রেও যেই সমস্ত আমাদের দেশে বিরাট সংখ্যক নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে কিভাবে দ্রুততম সময় মোবাইল পেনিট্রেশনটা ঘটলো, কি করে হচ্ছে এই যে যখনও সরকারের কোনো দপ্তরে সেবা ছিল না, আমরা কি করে সর্ববৃহৎ যেই জাতীয় তথ্য বাতায়নটা তৈরি করতে পারলাম, আমরা কি করে হচ্ছে স্বাস্থ্য বাতায়ন করলাম, আমরা এই যে অসংখ্য সেবাগুলিকে যে নিয়ে যেতে পারলাম, সেই সেবাগুলিতে নিয়ে যেতে পারার কারণেই কিন্তু প্রথম দিকে আমরা উন্নয়নশীল দেশসমূহের সঙ্গে যে পার্টনারশিপ সাউথ সাউথ কোঅপারেশন করেছিলাম, পরবর্তীতে যেটা হলো নর্থ সাউথ কোঅপারেশন, উন্নত দেশসমূহ এমনকি মানে দুনিয়া বিখ্যাত যেই সমস্ত প্রযুক্তি উদ্ভাবন প্রতিষ্ঠান তারাও কিন্তু এই যে A2I এর সঙ্গে পার্টনারিং করতে এসেছিল। বাংলাদেশে আমরা যে কাজটা করেছি যে কি করে সরকারের ভেতরে থেকে জনগণকে তানভীর একটু আগে প্রাইভেট সেক্টর যে অভিজ্ঞতার কথা বলছিল, এইটা বেসিক্যালি বেসিস আলমাস ভাই যে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, আমরা শুরু থেকেই প্রাইভেট সেক্টরকে কি করে আগে যেটা হতো যে সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের মানে ডান দিক একটা সম্পর্ক ছিল, একজন আর একজনের আস্থাহীনতার একটা সম্পর্ক ছিল। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা প্রথম প্রমাণ করতে পেরেছি যে কি করে প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে পাবলিক সার্ভিস তৈরি করা যায় এবং পাবলিক সার্ভিসকে তৈরি করে এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গেলে এই যে পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ, সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি একটা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। এই অভিজ্ঞতাগুলি আজকে আমরা এই যে একটা নলেজ বেসড তথ্য প্রযুক্তির যে একটা নলেজ বেস তৈরি করতে পেরেছি, যার ফলে কিন্তু আমাদের দেশে দেখবেন যে বিশ্বসেরা নাম করা প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশকে জানে, বাংলাদেশের এই অভিজ্ঞতাগুলি তারা নিতে আসে এবং তার চেয়ে মানে মূল যেটা কারণ আমরা বলবার যেটা চেষ্টা করেছি যে প্রকৃত অর্থে হচ্ছে মানুষকে যদি সত্যিকার অর্থে বোঝা না যায়, তথ্য প্রযুক্তি বলি কিংবা অন্য কোনো প্রযুক্তি বলি, আপনি চতুর্থ বিপ্লবের জন্য যাচ্ছেন, চতুর্থ বিপ্লবে যাবার আগে তো 3টা বিপ্লব আমরা অতিক্রম করে এসেছি এবং আগামী দিনের যে চ্যালেঞ্জগুলি, সেই চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে ধরা যাক আমাদের একটা সিম্পল পোস্টাল সিস্টেমের কথা যদি বলি, যে আজকে আপনার পোস্ট অফিসের প্রয়োজন পড়ছে না, তাই না? আমরা অনেকেই আর চিঠি ভুলেই গেছি, আমাদের প্রজন্ম, এখনকার প্রজন্ম জানে না চিঠি কিভাবে পায়, অথচ এর আগের প্রথম দিককার যে একজন রানার কিভাবে চিঠিগুলি পৌঁছে দিচ্ছে, সেই অবস্থাটা এখন কল্পনা করতেই তো আমরা মানে কোন জায়গায় এসেছে, যে একটা বিরাট সংখ্যক বিবর্তন। তার মানে আগামী দিনেও যে এই যে আলমাস ভাই বলছিলেন যে কতগুলি জায়গায় কাজ হারাবে, কিন্তু অফুরন নতুন নতুন যে কাজের সম্ভাবনাও তৈরি হবে। এই পেছনের যে কাজগুলি করতে করতে, যেমন ধরা যাক
পদ্মা ব্রিজ হচ্ছে সেই সময় একদল মাঝি যারা নৌকা চালায় সে হয়তো কাজ হারাবে, কিন্তু ব্রিজের উপর দিয়ে কাউকে না কাউকে পরিবহন তো নিয়ে যেতে হবে। এই যে পরিবহন নিয়ে যেতে হবে, নতুন কাজের যে চাহিদাটা তৈরি হবে, সেই নতুন কাজের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক ইনস্টিটিউশনকে সেই ফোরকাস্টটা করতে হবে যে আগামী দিনের চাহিদাটা কি, কোন ধরনের কাজ আসছে। আমাদের যে ট্রেডিশনাল মানে স্কুলিং, আমাদের ট্রেডিশনাল স্কুলিং এর বাইরে যে কিংবা আমরা যে স্কিলগুলি দেই, আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে যে স্কিলসগুলি আমরা দিচ্ছি, সেই স্কিলসের ক্ষেত্রে হয়তো আমাদের ভবিষ্যৎ ফোরকাস্ট করে এখন এইচআর তৈরি করবার ক্ষেত্রে আমাদের শিক্ষা কারিকুলামের ক্ষেত্রে একই সঙ্গে যদি কোপ করে না যেতে পারি, যেটা আমরা কিন্তু অসাধারণভাবে করতে পেরেছি, যে আমরা কিন্তু কোনোভাবেই এই তথ্য প্রযুক্তির যে বিরাট সংখ্যক চতুর্থ বিপ্লব বলছেন, সেখানেও দেখবেন যে বাংলাদেশের লোকজন সেই গুরুত্বপূর্ণ সেমিনার সমূহে আলোচনা যায়, আমাদেরকে আমন্ত্রণ করে এই কারণেই যে আমরা গত 10-12 বছরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা সত্যি সত্যি বিশ্বমানের একটা অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশের প্রাইভেট সেক্টর, বাংলাদেশের সরকার এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এবং তথ্য প্রযুক্তির জন্য আগামী দিনের যে কি প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির ক্ষেত্রে সত্যি সত্যি একটা বিশ্বমানের জ্ঞান অর্জন করতে পেরেছি জন্য এই যে ডিজিটাল ওয়ার্ল্ড হয় আমাদেরকে সম্পৃক্ত করে। অন্যান্য দেশে যে আজকে মানে তৌহিদ দুবাই গিয়েছে, নিশ্চয়ই সেখানে প্রয়োজনের জন্যই তাকে ডাকা হয়েছে বা সে তার নিজের একটা ব্যবসা নিয়ে গেছে। তো এই যে বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে যাচ্ছি, আগে যেটা হতো আমরা একটা জায়গায় শ্রমের জন্য যেতে হতো, শ্রমের জন্য ছড়িয়ে পড়তাম, এখন কিন্তু আমরা জ্ঞান বিতরণের জন্য, আমরা একটা নলেজ বেসড, আমরা একটা ক্যাপাসিটি তৈরি করতে পেরেছি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। এই যে একটা বিরাট সক্ষমতা, আমি মনে করি যে এই জিনিসটা অনেক সময় আমরা মানে আলোচনায় খুব একটা আনি না, কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বড় এই গত 10-12 বছরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, যে জ্ঞানটা অর্জন করেছি, সেটা হলো যে এই তথ্য প্রযুক্তি যে মানুষ কেন্দ্রিক, জ্ঞানটা যে মানুষ কেন্দ্রিক এবং মানুষটাকে যে বোঝা, এই মানুষটাকে বুঝতে পেরে মানুষের উপযোগী যে প্রযুক্তি হওয়া, সেরকম একটা জায়গায় আমাদের মোটামুটি একটা অথরিটি তৈরি হয়েছে। আমরা প্রযুক্তিকে উদ্ভাবন করে তাদেরকে আমরা বলতে পারি যে আসো বাংলাদেশে, আসো বাংলাদেশ থেকে এসেও তোমার অভিজ্ঞতাটা নিয়ে সমৃদ্ধ হও। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমরা তৌহিদ হোসেন আপনার সাথে সংযুক্ত অবশেষ দিকে চলে এসেছি আলোচনার। এই যে আমরা আলোচনা করছিলাম ডিজিটালি বাংলাদেশের অগ্রগতি, চতুর্থ শিল্পের চ্যালেঞ্জ এবং সে সাথে তরুণ প্রজন্মকে আরো কিভাবে দক্ষ জনবল তৈরি করে আমরা এই অপার সম্ভাবনাটা কাজে লাগিয়ে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখবো, সেই জায়গায় আপনার পরামর্শ দিয়ে যদি আলোচনা শেষ করেন। জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে ট্রেনিং এর আসলে কোনো বিকল্প নেই, মানে আমাদের একটা জিনিস মাইন্ডসেট করতে হবে যে লার্নিং হাউ টু লার্ন। তো এখন আমরা যদি বলি যে কারিকুলাম বা চেঞ্জ করা, এটা একটা প্র্যাকটিস, এটা আমরা করছি বা চেষ্টা করছি। প্রাইভেট সেক্টরে অনেকেই ইউনিভার্সিটি গুলি করছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু পাবলিক সেক্টরে কিন্তু এতটা আসলে কুইকলি পসিবল না, যেটা আলমাজ ভাই কিছুক্ষণ আগে বললেন। হ্যাঁ, বাট আমরা যদি এখন বলি যে লার্নিং হাউ টু লার্ন, যদি আমরা সেটাকে প্র্যাকটিস রাখতে পারি যে তোমরা শিখতে হবে। এখন যদি কেউ কাজ করতে হয়, ডেফিনেটলি টেকনোলজি চেঞ্জ হচ্ছে খুব ড্রাস্টিক্যালি। দেখা যাচ্ছে যে 6 মাস পরে টেকনোলজি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন 6 মাস পরে তো টেকনোলজি চেঞ্জ করা পসিবল না। তো আমাদের যারা তরুণরা আছে তাদের সাথে একটাই জিনিস হচ্ছে আমাদের স্পেশালি আমি বলি যে কনফিডেন্স, তুমি কাজ করতে পারবা, দেন কমিউনিকেশন স্কিল এন্ড দেন কম্পিউটার স্কিলস। এই তিনটা জায়গা যদি কারো কমপ্লিট করতে পারে এবং তার যদি আসলে সে কনফিডেন্স পায়, তার কম্পিউটার স্কিল ভালো এবং সে প্রপারলি কমিউনিকেট করতে পারে, সে যে ল্যাঙ্গুয়েজই হোক, যেটা ভাই আমরা ফেস করি, আমরা বাংলাদেশ বাংলা কল সেন্টারের জন্য লোক পাই না, যে ঠিক মতো শুদ্ধভাবে বাংলা যে বলবে সে তার জন্য কিন্তু অনেক সময় আমাদের প্রপার পার্সনকে পাওয়া যায় না। সো যে ল্যাঙ্গুয়েজে কাজ করুক না কেন, আলমাজ ভাই বললেন যে আমি দুবাই আসছি, কিন্তু দুবাইতে কেন? দুবাইতে আইসিটি একটা বড় মার্কেট আছে, যে মার্কেটটা কিন্তু আনট্যাপড। কারণ যেটা হচ্ছে মিডল ইস্টে যারা টেকনোলজি কাজ করে, যেটা বাংলাদেশে বসে আমরা একটা দেখা যাচ্ছে ওয়েবসাইট বানাচ্ছি 15,000, 20,000 বা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে, বাট এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং খরচটা কিন্তু এখানে বেশি পড়ছে। তো সেখানে কিন্তু আমাদের সুযোগ আছে আরো কিছু সার্ভিস গুলিকে বাংলাদেশের সাথে অ্যাড করার জন্য। তো ওভারঅল যদি আমাদের তরুণ সমাজের কথা বলেন, যে স্পেশালি দে নিড টু নো হোয়াট দে ওয়ান্ট টু ডু। এখন আমরা যদি এই জায়গাতে আরো কাউন্সিলিং করতে পারি, আর যদি আমাদের ফ্যামিলি সাপোর্ট করে, যেটা আজকে দুঃখজনক হলেও সত্য যে 12 বছর হওয়ার পরেও কিন্তু আমরা ইউএস শিফটে যখন কাজ করি, রাতের বেলা আমাদের এজেন্ট পেতে সমস্যা হয়, কারণ বাবা মা চায় না যে তার ছেলে মেয়ে রাতের বেলা কাজ করবে। রাতের বেলা কাজ তো আমাকে করতেই হবে, কারণ আমেরিকাতে তখন আমার দিন,
এই যে মাইন্ডসেট চেঞ্জটা, ছেলেদেরকে পেলো, মেয়েদেরকে কিন্তু বাসা থেকে অ্যালাউ করে না, পারমিশন দেয় না, সোসাইটি পারমিশন দেয় না। সেই জায়গাতে কিন্তু দেখেন ফিলিপিন, ইন্ডিয়াতে কোনো ব্যারিয়ার নাই। আমাদের একটা জায়গাতে আসতে হবে যে আমাদের ইকোনমিক সিস্টেম ডেভেলপমেন্টের জন্য এই সোশ্যাল যে সিস্টেমটা আছে, আমাদের গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে যে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার তো সবাই হতে পারবে না। আলটিমেটলি যে আদার্স যে সেক্টর গুলি আছে, আমাদের আইসিটি যে হাজার রকম সেক্টর, যেখানে সব রকম গ্রাজুয়েট কিন্তু কাজ করতে পারে। নট লাইক যে একটা প্রোগ্রাম, তাকে প্রোগ্রামিং করে সারা জীবন কাজ করতে হবে তা কিন্তু না, একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে তাও কিন্তু না। আমাদের এখানে মেডিকেল স্ট্রিমে কাজ করে সে কিন্তু বিজনেস গ্রাজুয়েট, তো বাংলায় অনার্স, সে কিন্তু বাংলাদেশে বসে একটা আমেরিকাতে ডাক্তারকে কিন্তু সে সার্ভিসটা দিচ্ছে, কারণ তার সে ইচ্ছা ছিল, সে প্রশিক্ষণে সে নিজেকে ডেভেলপ করেছে। তো আমাদের তরুণ যারা আছে, আমাদের স্কোপ অনেক ভালো। আমাদের আসলে স্কোপটা বাংলাদেশের ভিতরেই না, ওয়ার্ল্ড ওয়াইড আমরা এই স্কোপ, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা সব জায়গায় কাজ করতে পারছি। এখন আমাদের ওয়ার্ল্ড আমাদের হাতের মুঠোয়, বা সেটা কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই তরুণদের কাজ করার সে হাঙ্গার টানতে হবে, বিজনেস কমিটমেন্ট ঠিক রাখতে হবে, এবং তাইলে কিন্তু আমাদের জন্য নতুন করে কাজ পাওয়ার সুবিধা হবে এবং কাজ আনার সুবিধা হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনায়। তানভীর আলম, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই যে আপনারা দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের জনগণের সেবা এবং সরকারের যে যোগসূত্র নিয়ে কাজ করছেন এবং সফলভাবেই করছেন, এবং সেটি যেন আরও বেশি আমরা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারি, এবং আমরা এই যে উদাহরণ হিসেবে বলা যায় ডিজিটাল ক্লাসরুম, যেটি এখন শিক্ষার্থীরা বাসায় বসে শিক্ষা নিতে পারছেন, এরকম হাজারো সেবার জায়গায় যোগসূত্র তৈরি করছেন। ভবিষ্যতে এই জায়গাগুলো যেন আমরা সুনামের সাথে আরও করতে পারি, তরুণরা যেন আরও সম্পৃক্ত হয়, সেই জায়গাগুলো আপনাদের কি প্রত্যাশা থাকবে? জি, থ্যাংক ইউ। আসলে যেহেতু চ্যালেঞ্জ নিয়ে কথা হচ্ছিল, আমি এখানে ছোট্ট করে দুইটা এক্সাম্পল দিতে চাইবো। যে আমরা আসলে সিনিয়র সোসাইটি উই আর দ্য ফার্স্ট অর্গানাইজেশন, আমরা যখন ইটিন প্রজেক্টটা নিয়ে, আপনারা জানেন যে ইটিন যে ট্যাক্স আইডেন্টিফিকেশনের যে টিন সার্টিফিকেট, এটা আমরা করে থাকি। এই প্রজেক্টটা যখন আমরা ফার্স্ট করলাম, দুইটা বিগ চ্যালেঞ্জ ফেস করলাম, যে এনআইডি সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে হবে। উই আর দ্য ফার্স্ট কোম্পানি, আমাদের ওই প্রজেক্ট ছিল যেখানে আসলে এনআইডি সিস্টেম কোন একটা এক্সটার্নাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন হলো। তো এটা ছিল একটা বিগ চ্যালেঞ্জ। পিপল দেয়ার আর নোবডি অ্যাকচুয়ালি ওয়ার বিলিভিং যে আসলে এরকম একটা জিনিস হতে পারে, যে এনআইডির একটা ভেরিফিকেশন আর একটা সিস্টেম থেকে করবো। এনআইডি নিয়ে অনেক কোশ্চেন ছিল, দেয়ার আর লট অফ ডিসকাশনস। এন্ড দেন এট দ্য সেম টাইম আমরা আসলে সরকারের সাথে একটা জিনিস বোঝাতে ওই সময় সক্ষম হয়েছিলাম, যে আসলে মানুষকে সার্টিফিকেট নিতে সরকারি অফিসে যেই নিতে হবে, নট নেসেসারি অনলাইনে যে সার্টিফিকেট, সেটাও একটা ভ্যালু অ্যাড করতে পারে। আপনি জানেন যে একটা সময় সরকারের আসলে যে অনলাইনে একটা সার্টিফিকেট হবে সেটাকে ভ্যালু করবে, এটা এই জায়গাটা একটা ইট ওয়াজ ভেরি টাফ সিচুয়েশন এট দ্যাট টাইম। তো ইটিন সার্টিফিকেট, এই যে দুইটা ইটিন করার সময় আমাদের যে দুইটা বিগ লার্নিং, এটা ছিল বাংলাদেশের জন্য একটা বিগ মাইলস্টোন, যে একটা অনলাইনে একটা সার্টিফিকেট জেনারেট হবে, আপনি ঘরে বসে অ্যাপ্লাই করবেন, অনলাইনে জেনারেট হবে, এটা নিয়ে আপনি আপনার পারপাস সার্ভ করতে পারবেন। এট দ্য সেম টাইম এনআইডির সাথে যে ইন্টিগ্রেশন, তো এই চ্যালেঞ্জটা আমরা কিন্তু আসলে এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে জানতাম না যে এই চ্যালেঞ্জটা আমরা করতে পারবো, বাট আমরা কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছি এবং চ্যালেঞ্জটা আমরা সাকসেসফুল করেছি। এট দ্য সেম টাইম আমি আসলে যে অর্গানাইজেশনকে বিগ হওয়ার যে জায়গাটা, আমরা আসলে গত 14 বছরে প্রায় 120টার মতো প্রজেক্ট করেছি। আমি একটা এক্সাম্পল নিতে চাই, যে সেন্ট্রাল বায়োমেট্রিক যে সেবাটা, যেটার জন্য আমরা 2018-তে আইটিও অ্যাওয়ার্ড পেয়েছি, প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন আমাদের যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যার। তো ওই প্রজেক্টটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা আসলে দেয়ার ওয়াজ এ টাইম সিনেসিস ওয়াজ অনলি ইনভলভড ইন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিন্তু এই প্রজেক্টটা যখন করতে গেলাম, যে টার্ন কি প্রজেক্ট, একটা প্রজেক্ট, আইটি প্রজেক্ট হুইচ ইনভলভস এভরিথিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, you have a big data migration, big database development, then you have a database team, you have a system team, you have a connectivity যারা আসলে nationwide connectivity establish করবে। সো এটার মাধ্যমে যে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট, যে আপনার একটা কোম্পানির মধ্যেও যে বিভিন্ন এরিয়া ডেভেলপ করে একটা টার্ন কি বিগ সাইজ প্রজেক্ট কে একটা আইটি কোম্পানি সাপোর্ট করতে পারে, এই জায়গাটা ডেভেলপ করার মাধ্যমে আইটি কোম্পানি করে আসতে হবে। এট দ্য সেম টাইম, যেটা আলমাস ভাই, মুক্তার ভাই, ওনারা সবাই কভার করেছে, যে আইটি প্রফেশনালস যারা, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রপার হিউম্যান রিসোর্স কোম্পানি। দেয়ার ওয়াজ আ টাইম আসলে আইটি কোম্পানি কুডন্ট বিলিভ যে দেয়ার বি এ হিউম্যান রিসোর্স ম্যানেজার, বাট নাও দেয়ার আর লট অফ কোম্পানিজ হু হ্যাভ প্রপার হিউম্যান রিসোর্স ম্যানেজার্স, যারা আসলে ওই কালচারটা কোম্পানি প্রফেশনালকে দিতে পারছে, যারা আসলে কোম্পানিতে এসে রিটেইন করবে, সাকসেসফুলি কাজ করবে এবং কোম্পানিকে দিতে পারবে এবং দেশকে কিছু দিতে পারবে। সো আই থিংক অল দ্য ওয়ে উই হ্যাভ টু গো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অবশ্যই সক্ষমতা আছে, আমরাও কোনো অংশে বিদেশি কোম্পানির থেকে পিছিয়ে নেই, আমরাই পারি আমাদেরকে এগিয়ে নিতে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি সৈয়দ আলমাস কবিরের থেকে ছোট্ট একটা ওপিনিয়ন নিয়ে শেষ করবো অনুষ্ঠান, যে এই যে আমাদের অবরুদ্ধ জায়গা থেকে
আমরা অগ্রগতির জায়গায় যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে আমরা দেশবাসী আমাদের যে অগ্রগতি সকলে আমরা দেখছি। আমরা পদ্মা সেতুর মতো জায়গায় আমরা স্বপ্ন না, এখন বাস্তবে রূপ নিয়েছে এবং আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা, সেই জায়গাটায় বরাদ্দ বাড়ছে প্রতি বছরই। আইসিটি সেক্টরে নজর দিচ্ছেন, ভবিষ্যতে এই জায়গাটার প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। জি, আপনারা শুনলেন, তানভীর আলমের কাছ থেকে শুনলেন যে আমরা কত ভালো ভালো বড় বড় প্রজেক্ট কিন্তু করেছি। সো আইসিটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের বড় প্রজেক্ট করার অনেকগুলো অভিজ্ঞতা কিন্তু আমাদের গত কয়েক বছরে হয়েছে, গত 10 বছর 12 বছরে। এবং এইখানে এনআইডির কথা, আমরা এনআইডির মতো বড় প্রজেক্ট করেছি, ড্রাইভিং লাইসেন্স প্লেট, ওদিকে পোর্ট অটোমেশন, অনেকগুলো বড় বড় ডেটা সেন্টার আমরা তৈরি করেছি। সো এখন সময় এসছে আমাদের এই সক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে বিদেশে আমরা যদি আমাদের এই সহায়তাগুলো দিতে পারি, অন্যান্য দেশ যেগুলো অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু আমাদের এই সক্ষমতা অফার করে সেখানে আমরা কাজ করার অভিজ্ঞতাগুলো আমরা সঞ্চয় করতে চাই। এবং সেই কারণে আমি কিছুদিন আগে আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 সমাপনী অনুষ্ঠানে আমি সেই প্রপোজালটা দিয়েছি সরকারের কাছে, যে আমরা যদি G2G কোনো অ্যারেঞ্জমেন্ট করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বাংলাদেশ দিতে পারে এবং যেখানে শর্ত থাকবে যে বাংলাদেশি কোম্পানিকে দিয়েই সেই প্রজেক্টগুলো করা হবে, তাহলে কিন্তু আমাদের যে ইমেজ, সেই ইমেজ কিন্তু সাংঘাতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে এবং আমরা একটা আইসিটি তে দক্ষ দেশ হিসাবে সারা বিশ্বে একটা স্থান করে নিতে পারবো। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা আশা করবো আমাদের যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, চতুর্থ শিল্প বিপ্লবের জায়গায় আমাদের করণীয় চ্যালেঞ্জের আমরা কথা বলছি এবং আমরা যে সক্ষমতা রাখি সেটি বারবার বাংলাদেশ প্রমাণ করছে এবং তথ্য প্রযুক্তি খাতেও যে বাংলাদেশ কোন অংশে পিছিয়ে নেই সেটি সামনের দিকে আরও বেগবান হবে। সরকারের সহযোগিতা এবং নজর থাকবে এই সেক্টরকে ঘিরে, আমরা সে প্রত্যাশা রাখছি। তরুণ প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশাটাকে শেষ করছি। ধন্যবাদ সৈয়দ আলমাস কবির, ধন্যবাদ নায়েব জামাল মুক্তা, ধন্যবাদ তৌহিদ হোসেন এবং ধন্যবাদ তানভীর আলম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।